আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 2024 ম্যাথমেটিক্স 1-এর পরিপূরক পরীক্ষা সাজেশন। এখানে আমরা মূলত অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিচ্ছি। এর আগে সংক্ষিপ্ত রচনামূলকের সাজেশন দেওয়া আছে, আপনারা চ্যানেলের মধ্যে একটু দেখে নেবেন। তো পরীক্ষাটা 18-12 অর্থাৎ 18ই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টারেরই অল্প অল্প করে সাজানো আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম চ্যাপ্টার হচ্ছে নির্ণায়ক। নির্ণায়কের এখানে সংজ্ঞা আছে দুইটা, অনুরাশি এবং সহগুণক। পরীক্ষায় আসে যে অনুরাশি কাকে বলে, সহগুণক কাকে বলে, এবং অঙ্ক করার সময়ও এদের দরকার হয়। তো অনুরাশি বলা হচ্ছে নির্ণায়কের কোনো উপাদানের সারি ও কলাম বাদ দিয়ে অন্যান্য উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে উক্ত উপাদানের অনুরাশি বলা হয়। যেমন ধরেন এইখানে বলা হচ্ছে যে থ্রির অনুরাশি এবং সহগুণক নির্ণয় করো। তো আমরা থ্রির অনুরাশি পাবো কিভাবে? যে এখানে দেখেন যে সংখ্যাগুলো আছে, এর মধ্যে এটা হচ্ছে থ্রি। তো এই থ্রির অনুরাশি নিতে গেলে থ্রির সারি বাদ দিতে হবে, থ্রির কলাম বাদ দিতে হবে। অর্থাৎ এখানে থাকবে 4, 5 আর হচ্ছে 7, 8। এখানে 4, 5 আর 7, 8। আর সংখ্যা যদি থাকে কখনো তাহলে সেটা আমরা গুণন করে দিব। আর গুণন হবে 4-এর সাথে 8-এর গুণন, -7-এর সাথে 5-এর গুণন। এই হলো -3। তো সংজ্ঞাটা দেখেন আর এখানে অতি সংক্ষিপ্ত যেটা, তাহলেই বুঝে যাবেন। একইভাবে সহগুণক বলা হচ্ছে নির্ণায়কের কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে উক্ত উপাদানের সহগুণক বলে। তো এখানে প্রথমত অনুরাশি, নির্ণায়কের অনুরাশি থাকবে, তার সামনে যথাযথ চিহ্ন বসাইতে হবে। যথাযথ চিহ্ন বলতে আমরা যেটা বুঝি যে এখানে অবস্থানগত চিহ্ন, একটা নির্ণায়কের অবস্থানগত চিহ্ন। এখানে নির্ণায়কের 9টা উপাদান আছে, এখানে 9টা উপাদানের অবস্থানগত চিহ্ন। তো প্লাস প্রথমটাই হবে প্লাস, তারপর মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, অর্থাৎ শুরু হবে প্লাস দিয়ে, তারপরে একটা মাইনাস, একটা প্লাস, তারপর মাইনাস, প্লাস, এইভাবে চলতে থাকবে। তো থ্রির সহগুণক আমরা যখন বের করছি তখন অনুরাশিটা থাকবেই, তার সামনে যথাযোগ্য চিহ্ন অর্থাৎ অবস্থানগত যে চিহ্ন, এখানে থ্রির অবস্থানগত চিহ্ন প্লাস, তাহলে এখানে সামনে প্লাস দিলেও হবে, না দিলেও হবে। অর্থাৎ আমরা এখানে দেই নাই, ক্যালকুলেশন করলে একই মান আসবে। আমরা এক নম্বর যে অতি সংক্ষিপ্ত ছিল সেটাও আমরা এর সাথে সাথে বলে দিলাম। এবার 2 নম্বরে বলা হচ্ছে একটা নির্ণায়ক হতে A2 এর অনুরাশি সহগুণক নির্ণয় করো। A2 এর অবস্থানটা হচ্ছে এখানে। তো A2 এর সারি বাদ যাবে, A2 এর কলাম বাদ যাবে, থাকবে হচ্ছে B1, C1 আর হচ্ছে B3, C3। B1, C1, B3, C3। আর গুণন আমরা এটাকে ভেঙে দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে ভেঙে দেওয়া আছে, ভেঙে যদি দেই এই গুণনটা হবে আগে B1, C3, তারপরে সূত্রে মাইনাস B3, C1 বা C1, B3, যে কোনো আগপাশ হলেও সমস্যা নাই। একইভাবে আমরা যখন সহগুণক বের করব তখন যথাযোগ্য চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ A2 এর অবস্থানগত যে চিহ্নটা মাইনাস, তো এই সামনে মাইনাস দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে এটার মান নির্ণয় করো। একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কটার মান বের করতে হবে। তো এখানে আমরা শর্টকাট নিয়মেও করতে পারি। শর্টকাট নিয়মে কিছু নির্ণায়কের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই শর্টকাট নিয়ম করা যায়। যেমন এখানে 1, 2, 3 আছে, এখানে 2, 4, 6 আছে, অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর এই পাশে প্রত্যেকটা দেখেন ডাবল, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 3-এর ডাবল 6। তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নিতে পারি সামনে, তাহলে দুইটা কলামই কি একই রকম হয়ে যাবে, তাহলে এই মান নির্ণায়কের মানটা হয়ে যাবে 0। তো একটা নির্ণায়কের যদি দুটি সারি বা দুটি কলাম একই রকমের মান হয় তাহলে সে নির্ণায়কের মান হয় 0। তার থেকে আমরা যদি এখানে নর্মালি ভেঙে ফেলি একটা নির্ণায়ককে, ক্যালকুলেশন করি, তাহলেও 0 চলে আসবে। দেখেন এই নির্ণায়কটাকে আমরা ভাঙি, কারণ নির্ণায়ক বিভিন্ন সময় ভেঙে ফেলতে হবে।
আহ, আমরা 1 নম্বর সারি দিয়ে এখানে ভেঙে ফেলছি। প্রথমে 1 নিব, তাহলে 1-এর সারি বাদ দিব, কলাম বাদ দিব, এই 4টা উপাদান এখানে থাকবে। এরপরে সূত্রে মাইনাস নিতে হবে, মাইনাস, আর এই উপাদানটা 2, এই উপাদান 2টা আমরা নেব। 2-এর সারি বাদ যাবে, 2-এর কলাম বাদ যাবে, বাকি থাকবে 2, 3, 4, 5। এরপরে নিব আমরা পরের যে উপাদানটা, এখানে হবে +1, অর্থাৎ চিহ্ন বসবে প্লাস, আর 1 নিব, তাহলে 1-এর সারি বাদ যাবে, 1-এর কলাম বাদ যাবে, এই 4টা থাকবে। এই এরপরে এগুলোকে আর গুণন করে দেব আমরা। এখানে 1 থাকলো 4 সাথে 5-এর গুণন, তাহলে এখানে আসবে 20। তারপরে হলো মাইনাস 6-এর সাথে 4-এর গুণন, অর্থাৎ 24। তারপর সূত্রে এখানে আছে -2 আসলো, আবার এই গুণনটা 2-এর সাথে 5-এর গুণন 10, -3-এর সাথে 4-এর গুণন 12। ঠিক একইভাবে +1, এখানে 2-এর সাথে 6-এর গুণন 12, -3-এর সাথে 4-এর গুণন 12। আমরা এখানে যোগ বিয়োগ করে নেই। 20 থেকে -24 মাইনাস করলে এখানে -4 হবে। তারপর -2, এখানে 10 থেকে -12 করলে -2 হয়। আর এখানে হচ্ছে 12 থেকে 12 মাইনাস করলে 0 হয়, তাহলে 1 × 0 এখানে। এখানে 1-এর সাথে -4 গুণন দিলে -4, তারপর 2 এখানে -2 আছে, আর এখানে -2 যদি গুণন দেই তাহলে +4, আর এটা 0। আর এখানে -4 আর +4 ক্যালকুলেশন করলে 0 হয়। তো আমরা নর্মাল ক্যালকুলেশনেও 0 পাচ্ছি, আর আমরা যদি বৈশিষ্ট্য, নির্ণায়কের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা 0 পাবো। 5 নম্বরে বলছে নির্ণায়কের মান বের করো। তো আমরা এখানে নির্ণায়কটা নেই, ভেঙে ফেলি, নর্মালি ভেঙে ফেলবো। এখানে খেয়াল রাখতে হবে যে 1 নম্বর সারি দিয়েই আমরা ভাঙবো, তাহলে কিছু সুবিধা পাবো। 1 নম্বর সারি দিয়ে যখন ভাঙবো, 1 নিব ফার্স্ট, তারপরে 1-এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, অর্থাৎ 2, 0, 5, 3 থাকবে। আর এরপরে হচ্ছে 0টা আমরা নিব, 0 নিলাম, মাইনাস চিহ্ন হিসাবে প্রথমটায় নিব আমরা প্লাস এখানে, তারপরেরটার জন্য মাইনাস, তারপরেরটার জন্য প্লাস এখানে। তো আমরা যখন এই 0টা নিব, -0 নিব, 0 সারি বাদ যাবে, 0 কলাম বাদ যাবে, এই মানগুলো থাকে। তারপরে এটার জন্য +0 নিব, তারপরে এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, এই 4টা থাকবে। তো এইভাবে এরপরে আমরা আর গুণন করে দেই। এখানে 2, 3 গুণন দিলে 6, আর এখানে 0-এর সাথে 5 গুণন দিলে 0ই হয়। আর এইগুলোর কাজ না করলেও চলবে, কারণ সামনে 0 গুণন অবস্থায় আছে, সুতরাং 0 আসবে। এখানেও 0 গুণন অবস্থায় আছে, এটাও 0 আসবে। আমরা প্রথমেই এই দুটার কাজ, এই যে এখানে যে দুটো আছে, এই দুটো না করলেও আমরা পারবো। শুধু 1-এর সাথে এটা গুণন দিলেই আমরা পেয়ে যাব। এখানে 6 - 0, তার মানে 6 আসে, 1-এর সাথে গুণন দিলে 6-এ আসবে। তো এই ছিল নির্ণায়ক চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আমরা ম্যাট্রিক্সের যদি দেখি, অতি সংক্ষিপ্ত এখানে সংজ্ঞাগুলো আসে প্রায় প্রত্যেকবারই। একক ম্যাট্রিক্স কাকে বলে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে। যে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের উপাদানগুলো একক বা 1 এবং অন্য উপাদানগুলো হচ্ছে 0, তাকে একক ম্যাট্রিক্স বলে। তো ম্যাট্রিক্সটাকে বর্গাকার হতে হবে, একক ম্যাট্রিক্স অবশ্যই বর্গাকার হতে হবে। এখানে প্রধান কর্ণের উপাদান, অর্থাৎ বর্গের দুটা কর্ণ থাকে, তার মধ্যে এই কর্ণ, একটা বর্গ যদি আমরা চিন্তা করি, এখানে একটা বর্গ চিন্তা করি, তাহলে এই পাশের যে কর্ণটা, এই কর্ণটাকে আমরা মুখ্য কর্ণ বলবো বা প্রধান কর্ণ বলবো, আর এটা হচ্ছে গৌণ কর্ণ। এই পাশের যে কর্ণটা সেটা গৌণ কর্ণ। তো এই পাশের কর্ণের উপাদানগুলো হবে 1, বাকিগুলো হবে 0। বিপরীত ম্যাট্রিক্স, এখানে বলা আছে দুটি ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে তবে তাদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলে। যেমন AB সমান I কিংবা BA সমান I, এরকমও হতে পারে। অর্থাৎ দুটা ম্যাট্রিক্সকে গুণ করলে একটা একক ম্যাট্রিক্স হবে। এখানে I মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, এখানে বলা হচ্ছে যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমরা প্রথমে নির্ণায়ক তৈরি করব, সেই নির্ণায়কটার যদি মান 0 হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো আমরা। পার্শ্বচর বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সে পি এর কোনো ম্যাট্রিক্স আমরা যদি একটা পি ধরি, তাহলে এর সারিকে কলামে বা কলামকে সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়
তাকে পি ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলে তার সারিগুলোকে কলাম করতে হবে বা কলামগুলোকে সারি করতে হবে। ম্যাট্রিক্সের গুণন এটা মূলত ম্যাট্রিক্স গুণনের শর্ত। এখানে দুটো ম্যাট্রিক্স যদি হয় তাহলে তাদের গুণফল এ বি নির্ণয় করা সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারির সংখ্যা সমান হয়। অর্থাৎ এখানে দুটো ম্যাট্রিক্স যদি থাকে এবং দুটো ম্যাট্রিক্সের আমরা কখন গুণন করতে পারবো, এটা হচ্ছে ম্যাট্রিক্স গুণনের শর্ত, পরীক্ষায় আসে অতি সংক্ষিপ্ততে। তো আমরা যদি এ বি করতে চাই তাহলে প্রথমে এ আছে পরে বি আছে, তাহলে আমাদের খেয়াল করতে হবে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণন করা যাবে, আর যদি সমান না হয় তাহলে গুণন করা যাবে না। এই গেল ম্যাট্রিক্স চ্যাপ্টারের। এরপরে আসি হচ্ছে বহুপদী, তৃতীয় অধ্যায়। এখানে বলা হচ্ছে এ ও বি মূল বিশিষ্ট সমীকরণটি লেখো। অর্থাৎ দুটা মূল যদি দেওয়া থাকে তাহলে তার এই মূল দুটা দিয়ে আমরা সমীকরণ গঠন করতে পারি। সমীকরণ গঠনের সূত্র হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে সমীকরণ গঠনের সূত্র যদি দুটা মূল দেওয়া থাকে। তাহলে মূলদ্বয়ের যোগফল এখানে এ ও বি আছে, তাহলে এ প্লাস বি হবে, আর এখানে মূলদ্বয়ের গুণফল অর্থাৎ এ বি হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল 0। এটা হচ্ছে সমীকরণটা। তাহলে একইভাবে আমরা এখানে 3 ও -4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি লেখো। তাহলে এখানে একটা মূল হচ্ছে 3 আর একটা মূল হচ্ছে -4। তাহলে এই দুটার আগে আমরা যোগ বের করব, -1 আসে, তারপরে গুণন বের করব, এখানে -12 আসবে। তারপর ফর্মুলাটার মধ্যে বসাই দেই, এখানে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো এখানে আমরা মূলদ্বয়ের যোগফল পাইছিলাম -1 আর মূলদ্বয়ের গুণফল পাইছি -12। আমরা যদি ক্যালকুলেশন করি এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস আর -1, তার মানে প্লাস এক্স, এখানে এক্স আছে ইন্টু, তাহলে প্লাস এক্স, আর এখানে প্লাস -12 গুণন দিলে পরে প্লাস মাইনাসে মাইনাস হবে 12। এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বরে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল 0 এর একটি মূল 4 হলে অপর মূলটি নির্ণয় করো। তো একটা দ্বিঘাত সমীকরণ এখানে যেহেতু, তাহলে মূল হবে দুইটা, তাহলে একটা এখানে দেওয়া আছে 4, আমরা অপরটি ধরে নেই আলফা। তাহলে আমরা জানি মূলদ্বয়ের গুণফল, তো এখানে বহুপদীতে এখানে সূত্র আছে যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল সমান সি বাই এ। তো এখানে যেটা এ এর মান, অর্থাৎ যে সমীকরণটা আছে এই সমীকরণটাতে এ এর মান হচ্ছে 1 অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ, বি এর মান হচ্ছে পি, আর সি এর মান হচ্ছে 8। সি মানে কনস্ট্যান্ট যে জায়গাটা, এটা হলো সি এর মান, এই যে এখানে দেওয়া আছে, এর সাথে তুলনা করে এ ইকুয়াল 1, বি ইকুয়াল পি এবং সি ইকুয়াল 8। তাহলে আমরা এখানে মূলত যেহেতু অপর মূলটি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে গুণের যে ফর্মুলাটা, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ, এটাকে ইউজ করব, কারণ এখানে আমরা মূলদ্বয়ের যোগফলটাকে ইউজ করতে পারবো না, পি যেহেতু আছে, পি এর মান জানা নাই, এই জন্য আমরা মূলদ্বয়ের গুণফলটাকে ইউজ করব এখানে। তাহলে মূলদ্বয়ের গুণফল একটা আলফা আমরা ধরে নিছি আর একটা 4 দেওয়াই আছে, তাহলে আলফা ইন্টু 4 সমান হচ্ছে সি বাই এ, এখানে সি এর মান 8 আর এ এর মান হচ্ছে 1, তাহলে 8/1। তাহলে এখানে আলফা ইকুয়াল হবে, আমরা 4টাকে যদি পার করে দেই তাহলে এখানে গুণন অবস্থায় আছে, পার করে দিলে ভাগ হবে, অর্থাৎ 8/4 সমান হচ্ছে 2। তাহলে অপর মূলটি হবে 2। 4 নম্বরে যদি যাই, পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত। তো এখানে একটা সূত্র আছে যে মূলদ্বয় কখন সমান হয়। আমরা জানি নিশ্চয়কের মান যখন 0 হয়, এখানে নিশ্চয়ক বলতে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এ এক্স স্কোয়ার, আমরা যদি এদিকে আসি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণটার নিশ্চয়ক হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে মূলদ্বয় সমানের কথা যেহেতু বলছে, আমরা জানি নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় সমান হয়, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসায় দিব, এখানে এ এর জায়গায় পি আছে অর্থাৎ এ এর মান পি, বি এর জায়গায় এখানে 1 আছে, সি এর জায়গায় 2 আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 4 এখানে এ এর জায়গায়, পি সি এর জায়গায় 2। ক্যালকুলেশন করি আমরা, এখানে 1 স্কোয়ার মানে 1, 4 আর ইন্টু 2 তার মানে 8p,
ইকুয়াল 0, ওয়ানটাকে পার করে দেই তাহলে -1 হবে, দুই পাশে মাইনাস বাদ যাবে, 8p ইকুয়াল 1, অতএব p ইকুয়াল 8টা এখানে গুণন অবস্থায় আছে, পার করে দিলে ভাগ হবে, p এর মান হবে 1/8। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে বলা হচ্ছে 4x² + 2x - 1 = 0, মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এখানে মূলদ্বয়ের প্রকৃতি বলতে মূল দুইটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, অবাস্তব, এই জিনিসগুলোই, বাস্তব অবাস্তব সমান অসমান, আমরা এই জিনিসগুলোই বুঝি মূলদ্বয়ের প্রকৃতি। তো এটা নিশ্চয়কের মান আগে বের করতে হবে, নিশ্চয়কের মানের উপর নির্ভর করবে মূলদ্বয়ের প্রকৃতি। আমরা প্রথমে নিশ্চয়কের মান বের করি, b² - 4ac, এখানে a এর জায়গায় 4, b এর জায়গায় 2, c এর জায়গায় -1, এই অনুযায়ী যদি মানগুলো বসাই দিই, b এর জায়গায় 2, a এর জায়গায় 4, c এর জায়গায় -1, ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 20, যা হচ্ছে যোগবোধক। অর্থাৎ নিশ্চয়কের মান যদি যোগবোধক হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব ও অসমান। তো আমরা এখানে যদি প্রকৃতি নির্ণয় করার অঙ্ক যদি থাকে, আমরা খেয়াল করব যে প্রথমে নিশ্চয়কের মান বের করব, নিশ্চয়কের মান যদি যোগবোধক হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব ও অসমান, যদি নিশ্চয়কের মান 0 হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব ও সমান, যদি নিশ্চয়কের মান মাইনাস হয় বিয়োগবোধক তাহলে মূলদ্বয় হবে অবাস্তব এবং অসমান। একটু খেয়াল রাখবেন এটা। একই অঙ্ক এখানে দেওয়া আছে x² - 4x + 4 = 0, মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এখানে নিশ্চয়কের মান বের করা হয়েছে, নিশ্চয়কের মান এখানে 0 আসছে, তাহলে আমরা লিখব মূলদ্বয়ের বাস্তব ও সমান। এরপরে জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায়। এখানে বলছে এটা একটা জটিল সংখ্যা, আমরা জানি জটিল সংখ্যা যেখানে অবাস্তব একটা পার্ট থাকবে, যেমন 6i, এটা অবাস্তব পার্ট, অর্থাৎ i মানে হচ্ছে অবাস্তব মান, i এর মান √-1, তো √-1 এর মান ক্যালকুলেটরে দেখবেন সাইন ইরর দেখাবে, অর্থাৎ অবাস্তব মান। তাহলে এটা বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ, এই দুইটা মিলে হচ্ছে জটিল সংখ্যা। এর পরম মান বের করতে বলছে, তো এর পরম মান মানে হচ্ছে দুইটা খাড়া দাঁড়ি থাকবে, মডুলাস মান, পরম মান বলতে মডুলাস মান, খাড়া দুইটা দাঁড়ি থাকবে, √/, বাস্তব অংশের উপর হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশের আয়ের সহগের উপর হোল স্কয়ার, বাস্তব অংশের উপর হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশের আয়ের সহগের উপর কে স্কয়ার। তো এখানে বাস্তব অংশ আছে 5 হবে প্লাস, সূত্রে প্লাস, আর অবাস্তব অংশে আয়ের যে সহগ অর্থাৎ -6, সে -6 এর উপর স্কয়ার। এরপর ক্যালকুলেশন করলে 5² করলে 25, আর হলো -6² করলে 36। এখানে আমরা √61 পাচ্ছি, এটা সমান আমরা লিখব 6√61, অর্থাৎ খাড়া দুইটা দাঁড়িয়ে আছে, পজিটিভ মানটাই আসবে। এখানে দশমিক দিয়ে মান বের করার দরকার নাই, আমরা এইভাবেই মানটা রেখে দিব। এককের ঘনমূলগুলো লেখো, এককের ঘনমূল মুখস্থ রাখবেন এখানে, যে -1, তারপর আরেকটা হচ্ছে -1 প্লাস i√3 / 2, আরেকটা হচ্ছে -1 - i√3 / 2। তো এখানে এককের ঘনমূল হচ্ছে 3টা, আমরা যদি বর্গমূল করি অর্থাৎ রুট দেই তাহলে মান হয় 2টা, আর ঘনমূল করলে মান হবে 3টা। তো এই 3টা মানের মধ্যে এখানে 3 নম্বর যে প্রশ্নটা আছে, এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো। এই 3টা মানের মধ্যে এই মান দুটো হচ্ছে কাল্পনিক, কারণ এখানে i আছে, তার মানে অবাস্তব মান, অবাস্তব মান মানেই তো কাল্পনিক মান, তো এই দুইটা হবে কাল্পনিক মূল। হ্যাঁ, এখানে বলছে কাল্পনিক ঘনমূল দুটি লেখো, এই হচ্ছে দুইটা কাল্পনিক ঘনমূল, আর 1টা হচ্ছে বাস্তব, এই 1টা লেখা যাবে না, এখানে দুইটা লিখতে বলছে কাল্পনিক, তাহলে আমরা এই দুইটাকে লিখব। এরপরে 4 নম্বর i⁻15 এর মান নির্ণয় করো। এখানে i⁻15, তারপরে i² পাওয়ার হচ্ছে 7 × i, অর্থাৎ i এর পর আমরা 15কে সাজায় নিচ্ছি, i² দিচ্ছি। i² কেন দিচ্ছি, যে আমরা জানি i² এর মান হচ্ছে -1, তো এটাকে আমরা সাজায় নিব, i² পাওয়ার হচ্ছে 7, তাহলে এখানে i⁻হলো 14, আরেকটা i নিলে হবে 15। এরপরে i² এর মান -1, এই -1 এর পাওয়ার 7 × i, -1 এর পাওয়ার এখানে 7 আছে, 7 মানে হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে -1 এর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় এর মান হবে -1, আর -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে +1। তো এখানে 7 আছে অর্থাৎ বেজোড় সংখ্যা, তাহলে আমরা এখানে লিখব যে -1, অর্থাৎ -1 পাওয়ার 7 এর মান হচ্ছে -1 × i, কাজ করলে পরে এখানে আমরা -i পাবো।
5 নম্বরে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এটা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও আসে। তো আমরা 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার এটাকে একটু সাজায় নিব। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ 2 ওমেগা স্কোয়ার এটাকে আমরা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার করবো। কারণ হলো যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান হচ্ছে 0। আমরা জানি এখানে যে এককের ঘনমূল এই তিনটায় 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার যোগফল 0 হয়। তাহলে আমরা 0 বসাইলাম, আর এখানে ওমেগা স্কোয়ার থাকলো, তার উপরে হোল স্কোয়ার আছে। এখানে 0 প্লাস ওমেগা স্কোয়ার তার মানে ওমেগা স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার তার মানে ওমেগা টু দি পাওয়ার 4। এরপর ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা লিখবো ওমেগা কিউব ইন্টু ওমেগা। আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা কিউবের মান 1। তারপর এই ওমেগা থাকলো 1 ইন্টু ওমেগা তার মানে ওমেগা, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর বিন্যাস পঞ্চম অধ্যায় ঢাকা শব্দটির বর্ণগুলো সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। এখানে ঢাকা শব্দটির মোট বর্ণ সংখ্যা হচ্ছে 5টি, এর মধ্যে এ আছে 2টি, তাহলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। অর্থাৎ এখানে ঢাকা শব্দ দিয়ে বিন্যাস করতে বলছে, তাহলে খেয়াল রাখতে হবে এখানে বর্ণ কয়টা আছে। এখানে আমরা 5টা বর্ণ পাচ্ছি, এর মধ্যে এ আছে 2টা। তো যেহেতু 5টা বর্ণ আছে তাহলে বিন্যাস সংখ্যা যখন আমরা বের করব তখন উপরে হবে ফ্যাক্টোরিয়াল 5, আর এর মধ্যে এ আছে 2টা, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। বুক বর্ণ শব্দটির বর্ণগুলো সবগুলোকে একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। একই অঙ্ক, এখানে বুক 4টি শব্দ আছে মোট, এর মধ্যে ও আছে 2টি, তাহলে বিন্যাস সংখ্যা হবে উপরে ফ্যাক্টোরিয়াল 4 নিচে ফ্যাক্টোরিয়াল 2। এখানে যেহেতু 4টি বর্ণ উপরে হবে ফ্যাক্টোরিয়াল 4, ও 2টা, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। এখানে ক্যালকুলেশন করলে 12 হবে। ক্যালকুলেশন আপনারা ক্যালকুলেটরে করতে পারবেন। প্যারালাল শব্দটি সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়। প্যারালাল শব্দটির মোট অক্ষর সংখ্যা হচ্ছে 8টি। আমরা এখানে যদি গুণে দেখি 8টি পাবো। এর মধ্যে এ আছে 2টা, এল আছে 3টা, এল হচ্ছে 3টা। তাহলে বিন্যাস সংখ্যা হবে উপরে হবে মোট বর্ণ সংখ্যা, এখানে বর্ণ সংখ্যা হচ্ছে 8টি, উপরে ফ্যাক্টোরিয়াল 8, আর নিচে এ যেহেতু 2টি আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে, আর এল যেহেতু 3টি আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারাও ভাগ হবে। অর্থাৎ উপরে হবে ফ্যাক্টোরিয়াল 8, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবেন 3360, এটাই আসবে। NP3 এর মান কত। আমরা NP3 বলতে এখানে পারমুটেশন নাম্বার অর্থাৎ বিন্যাস সংখ্যাকে বুঝি NP3। তাহলে NP3 সমান এখানে n ইন্টু n-1 ইন্টু n-2। এখানে খেয়াল রাখতে হবে যে NP3 অর্থাৎ এখানে n আছে তাহলে n দিয়ে শুরু হবে, আর এখানে 3 আছে অর্থাৎ 3টা উৎপাদক হবে। n দিয়ে শুরু, একটা একটা করে কমতে থাকবে, 3টা উৎপাদক হবে। অর্থাৎ n এক এক করে কমতে থাকবে, তাহলে n-1 আরও এক কমবে n-2, তাহলে 3টা উৎপাদক, একটা হচ্ছে n, একটা n-1 আর একটা n-2। তাহলে NP3 তার মানে n দিয়ে শুরু, আর এখানে আছে 3, তাহলে 3টা উৎপাদক। এখানে 4 থাকলে এখানে n-3 আরও একটা উৎপাদক আসতো, এখানে 5 থাকলে আরও কি 2টা আসতো, n-3 ইন্টু n-1। তাহলে এখানে যত থাকবে ততটা এখানে উৎপাদক হবে। 6p3 এর মান নির্ণয় করো। এখানে 6p3 আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করে মানটা একবারই লিখতে পারেন, অথবা এই যে 6 দিয়ে শুরু তাহলে 3টা উৎপাদক থাকবে, অর্থাৎ 6, তারপরে 1 কম হবে 5, তারপরে 1 কম হবে 4, এরপরে এটাকে গুণন করে দেন 120 আসবে। 6 নম্বর NP4 সমান 6 ইন্টু NP3 হয়, তাহলে n এর মান নির্ণয় করো। অঙ্কটা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে NP4 এটা সমান হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3, 4টা উৎপাদক। এরপরে হলো 6 ইন্টু NP3, 6 ইন্টু n-1 আর হচ্ছে n-2। তো আমরা দুই পাশ থেকে n ইন্টু n-1 n-2 বাদ দিতে পারি, এপাশে n ইন্টু n-1 n-2 আছে, তাহলে n-3 ইকুয়াল 6 হবে। দুই পাশ থেকে আমরা n ইন্টু n-1 ইন্টু n-2 বাদ দিব, তাহলে এখানে n-3 থাকবে আর এপাশে 6 থাকবে। এই n-3 ইকুয়াল 6, আমরা -3টাকে ডান পাশে পার করে দেই সমান চিহ্নের, তাহলে n ইকুয়াল 9 হবে। এরপরে ষষ্ঠ অধ্যায় বলা হচ্ছে
সমাবেশ NCN এর মান কত? NCN এটা হচ্ছে সূত্র, আমরা জানি NCR সূত্র। NCR এর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে NCN অর্থাৎ r এর জায়গায় n আছে, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস n। তো এখানে ক্যালকুলেশন করি, এখানে ফ্যাক্টোরিয়াল n কাটা যায়, তো আচ্ছা এখানে কাটা হয় নাই, এখানে n মাইনাস n সমান হচ্ছে 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল, এগুলো যা আছে এখানে তাই আছে। আমরা এখানে এখন কাটাকাটি করা হচ্ছে, ফ্যাক্টোরিয়াল n কাটা যায়, তাহলে উপরে 1 থাকে, কিছুই থাকে না, তার মানে 1 থাকে, নিচে ফ্যাক্টোরিয়াল 0 থাকে, ফ্যাক্টোরিয়াল 0 মান হচ্ছে 1, তার মানে 1/1 সমান হচ্ছে 1। NPR ও NCR এর মধ্যে সম্পর্কটি লেখো। NPR সমান, আমরা সূত্র জানি এটা, যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, আর NCR এটা সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আমরা একটু আগেই উপরের অঙ্কটাতে বলছিলাম। তো এইখানে NCR, এখানে ফ্যাক্টোরিয়াল r, এটাকে আমরা 1/r লিখি, আর এই পাশে যেটা ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটাকে আমরা NPR লিখতে পারি। এখানে সূত্রটা দেওয়া আছে, এটা সমান হচ্ছে NPR। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল r কে আলাদা করলে পরে এই টার্মটাকে আমরা NPR লিখতে পারবো। ফ্যাক্টোরিয়াল rটাকে যদি বাম পাশে দিয়ে দেই গুণন হিসাবে, এখানে ভাগ অবস্থায় আছে, বাম পাশে নিয়ে গেলে গুণন হবে, এই হচ্ছে সম্পর্ক। এটা সমাবেশ আর এটা হচ্ছে বিন্যাস। এই বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্তের জন্য। NC8 সমান NC12 হলে n এর মান কত? তো এখানে সমাবেশের পরিপূরক যে সূত্রটা, সমাবেশের পরিপূরক সূত্র, সেটা এখানে দেওয়া আছে, সেই হিসাবে কাজ করা আছে। NC8 সমান হচ্ছে NC12, তো NC8 এটাকে আমরা লিখতে পারি NCn-8, এটাই হচ্ছে সমাবেশের পরিপূরক সূত্র, অর্থাৎ NC8 কে আমরা লিখতে পারবো NCn-8। তাহলে এই টার্ম আর এই টার্মের মধ্যে পার্থক্য দেখেন যে সব মিল আছে, এখানেও n, এখানেও n, এখানে c, এখানে c, এখানে n-8 এর জায়গায় এখানে আছে 12, তাহলে আমরা এটা লিখতে পারবো n-8 ইকুয়াল 12। -8টাকে যদি পার করে দেই তাহলে n এর মান হবে 20। এরপরে আসি NC4 ইকুয়াল NC6 হলে NC8 এবং NC10 এর মান কত? তো এটা থেকে আমাদের মূলত n এর মান বের করতে হবে আগে। n এর মান বের করে আমরা যদি এই দুটো টার্মের জায়গায় বসাই দেই তাহলেই আমরা বাকি মানগুলো পেয়ে যাব। তাহলে NC4 ইকুয়াল NC6, তাহলে এটাকে সমাবেশে পুরো সম্পূরক সূত্র থেকে আমরা এটা নিয়ে নেই, NCn-4 ইকুয়াল NC6, অর্থাৎ n-4 ইকুয়াল 6, n এর মান হচ্ছে 10। তাহলে NC8 অর্থাৎ প্রথম যে অংশটা আছে NC8, তাহলে n এর মান আমরা 10 পাইলাম, 10C8 এটার মান বের করতে হবে, আর 10C10 এটার মান বের করতে হবে। তাহলে NC8 সমান হচ্ছে 10C8, n এর জায়গায় আমরা 10 বসাইছি, ক্যালকুলেটরের মধ্যেই করবেন, 45 আসবে। আর NC10 তার মানে 10C10 তার মানে 1, 10C10 অর্থাৎ NCn এর মানও 1 হয়। তো আজকে এ পর্যন্তই থাকলো, আমরা বীজগণিতের অঙ্কগুলো দেখলাম। এরপরে আমরা চেষ্টা করব হচ্ছে ত্রিকোণমিতির অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সাজেশন এবং উত্তরগুলো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।